অর্পিতা এবং চুমকি দুই বৌমা একদিন রান্নাঘরে রান্না করতে যায়। আর এমন সময় অর্পিতার মা তাকে ফোন করে। শোন না চুমকি, মায়ের তো শরীরটা ভালো নেই, আমি একটু ফোনটা রিসিভ করে কথা বলে আসি কেমন? তুই ততক্ষণ ভাতটা দেখিস, আর হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে রেখে দিবি। এই বলে অর্পিতা তার মায়ের সঙ্গে গিয়ে ফোনে কথা বলতে শুরু করে। আর এমন সময় শাশুড়ি মা মালিনী দেবী অর্পিতাকে ফোনে কথা বলতে দেখে। আর সে মোটেই বাড়ির বৌমাদের বাপের বাড়ির লোকেদের সঙ্গে বেশি সম্পর্ক রাখা পছন্দ করে না। তাই সে রান্নাঘরে যায় আর তার ছোট বৌমার উপর চোখ পড়ে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো? বড় বৌমা কোথায়? আমি তো তোমাদের দুজনকে মিলেমিশে দুপুরে ভাত মাংস ডাল রান্না করতে বলেছি, তাহলে উনি কোথায় গেলেন? মা, দিদি এখনই আমার সঙ্গে রান্নাই করছিল, দিদির মা ফোন করেছে তাই একটু কথা বলতে গেছে, এখনই চলে আসবে হয়তো। তুমি তো দেখছি এখনো তোমার বড় যাকে চিনতে পারলে না, ওইসব ফোন হলো বাহানা। দেখো গিয়ে, ইচ্ছা করে নিজের মাকে এই সময় ফোন করতে বলেছে যাতে ফোনেও গল্প করতে পারে আর তোমাকে সব রান্না বান্না করতে হয়। তোমার আগে ও বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, তাই আমি ওকে ভালো করে চিনি। না না মা, আপনি দিদিকে ভুল ভাবছেন, দিদি কখনোই আমার সঙ্গে এরকম করবে না, আর দিদি তো সবসময় আমার সঙ্গে মানিয়ে গুছিয়েই থাকে। ছোট বউয়ের এরকম কথা শোনা মাত্রই শাশুড়ি মা ভীষণ রেগে যায়, কারণ সে কিছুতেই দুই বৌমার মধ্যে ভালো সম্পর্ক সহ্য করতে পারে না। তাই সে সবসময় দুই বৌমার মধ্যে আগুন লাগিয়ে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। তাই যখনই ছোট বৌমা বড় জায়ের হয়ে কথা বলে, তখন শাশুড়ি মা আরো বেশি করে ছোট বৌমার কান ভরতে শুরু করে দেয়। আর সে এখানেই থেমে থাকে না। মালিনী দেবী রান্নাঘর থেকে বেরিয়ে তখনই বড় বৌমার ঘরে যায়। বড় বৌমা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। তুমি ছোট বৌমার ঘাড়ের উপর সব দায়িত্ব চাপিয়ে এখন ফোনে আরাম করে গল্প করছো। আমি যেই রান্নাঘরে গেলাম তখন ছোট বৌমা মুখ কালো করে দাঁড়িয়েছিল। কিন্তু মা, আমি তো চুমকির সঙ্গে কথা বলেই এলাম, আর ও বলল কিছুক্ষণের জন্য রান্নাঘরের কাজ সামলে নেবে। ও তো আমাকে সেরকম কিছুই বলল না। ও যদি বলতো যে এখন ফোনে কথা বলতে যেতে না, ও একা রান্নাঘরে রান্না করতে পারবে না, তাহলে আমি আসতাম না। ও যদি আমাকে বলতো এখন ফোনে কথা বলতে হবে না, ও একা রান্নাঘরে রান্না করতে পারবে না, তাহলে তো আমি আসতাম না। সেটা নয়, মানে ছোট বৌমা আমাকে নিজে থেকে কিছু বলেনি, কিন্তু একা একা নিজের মনে গজগজ করছিল যে তুমি নাকি ইচ্ছা করে চালাকি করছো আর নিজের মাকে এই সময়টাতেই ফোন করতে বলেছো যাতে তোমাকে রান্না করতে না হয়। তুমি নাকি সবসময় ছোট বৌমার সঙ্গে এরকম করো। চুমকি এই কথা বলতে পারলো? আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে মনে মনে সহ্য করতে পারে না। আমি এখনই গিয়ে ওর সঙ্গে কথা বলছি। না, তোমাকে কিছু বলতে হবে না, তা না হলে ভাববে আমি তোমাকে সব কথা লাগিয়ে দিই। বেকার বেকার আমি আমার নামে কোনো ঝামেলা চাই না। এভাবে শাশুড়ি মায়ের আগুন ধরানোর কাজ হয়ে গেলে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। আর অর্পিতা ভীষণ পরিমাণে তার ছোট জায়ের উপর অভিমান করে। আর তখনই সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার ছোট জা কোথাও নেই, আর ভাতের ফ্যান একেবারে উপচে পড়ছে। এমন সময় তাড়াতাড়ি করে অর্পিতা ভাতের ফ্যান ছড়িয়ে দেয়। আর তখনই চুমকি রান্নাঘরে আসে। তোকে আমি যাওয়ার সময় বলে গেলাম যে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিবি, কিন্তু তুই কিছুই করলি না, তাই তো? ভাতের ফ্যান পড়ে রান্নাঘরটার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন আমাকেই তো সব পরিষ্কার করতে হবে। তুমি এরকম জোর গলায় আমার সঙ্গে কথা বলছো কেন? আমাকে শাশুড়ি মা ছাদে জামা কাপড় তুলতে পাঠিয়েছিল, তাই আমি গিয়েছিলাম। আর তোমার যখন রান্নাঘর নিয়ে এতই চিন্তা, তাহলে তুমি ফোনে কথা বলতে গেলে কেন? ভাতের সামনে দাঁড়িয়ে থাকতে পারতে। এভাবে দুই বৌমার মধ্যে সেই দিন প্রথমবারের মতো কথা কাটাকাটি শুরু হয়। আর শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে দেখে খুবই মজা পায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন কোনো না কোনো কারণে শাশুড়ি মা এভাবে দুই বৌমার মধ্যে বিভেদ সৃষ্টি করে থাকে। আর একদিন মালিনী দেবীর দুই ছেলে রেস্টুরেন্ট থেকে গরম গরম বিরিয়ানি কিনে নিয়ে আসে। আর তারা সবাই মিলে একসঙ্গে বসে মাটন বিরিয়ানি খায়। দেখতে দেখতে তাদের বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর বেশি বিরিয়ানি খেতে পারছি না, সবাই সবার ভাগের বিরিয়ানি খেয়ে নিয়েছে। আমি বরঞ্চ আমার বিরিয়ানি ফ্রিজে তুলে রেখে দিই, পরে যখন আমার খিদে পাবে তখন আমি গরম করে খেয়ে নেব। এই ভেবে চুমকি তার ভাগের মাটন বিরিয়ানি ফ্রিজের মধ্যে তুলে রেখে দেয়। আর সেদিন রাত্রিবেলা মালিনী দেবী যখন দেখে যে ফ্রিজের মধ্যে মাটন বিরিয়ানি রাখা আছে, এমন সময় অর্পিতা, দুপুরবেলা তোমার মাটন বিরিয়ানি খেয়ে খুব ভালো লেগেছিল তাই না? ওই দেখো ফ্রিজে এখনো 1 প্লেট মাটন বিরিয়ানি পড়ে আছে, তুমি চাইলে খেয়ে নিতে পারো, কারণ ওই বিরিয়ানি তো আর কেউ খাবে না।
না না মা, আমার থেকে বেশি আপনার ছোট বৌমা মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই ও যদি চায় ওই বিরিয়ানিটা খেতে পারি, তাই আমি এখন বিরিয়ানি খাবো না। বেশি বাড়াবাড়ি, আমি জানি ওই বিরিয়ানিটা ছোট বৌমাই তো রেখেছে, সেই জন্যই তো তোমাকে জোর করে খাইয়ে দিতে চাইছি। কারণ যখন ছোট বৌমা জানতে পারবে তুমি সব বিরিয়ানি খেয়ে ফেলেছো, তখনই তো তোমাদের মধ্যে ঝগড়া হবে। অর্পিতা কিছুতেই বিরিয়ানি খেতে চায় না, কিন্তু মালিনী দেবী তাকে জোর করে বিরিয়ানি গরম করে খাইয়ে দেয়। আর রাত্রিবেলা যখন চুমকি বিরিয়ানি খাওয়ার জন্য রান্নাঘরে আসে, মা, ফ্রিজে আমি 1 প্লেট মাটন বিরিয়ানি রেখেছিলাম, কোথায় গেল? আমি দুপুরবেলা ভালো করে বিরিয়ানি খেতে পারিনি, তাই ভেবেছিলাম আমার ভাগে বিরিয়ানি রাত্রিবেলা খাবো, কিন্তু এখন উধাও হয়ে গেল। না না, উধাও হবে কেন? আমি তো দেখলাম কিছুক্ষণ আগে বড় বৌমা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে খাচ্ছে, আর আমি বললাম যে বিরিয়ানিটা তোমার, তখন বলল যে তুমি নাকি বিরিয়ানি খেয়ে খেয়ে মোষের মতো মোটা হয়ে যাচ্ছ, তাই তোমাকে আর বিরিয়ানি খেতে হবে না। কি বলছেন কি? দিদি আমার বিরিয়ানি খেয়ে নিয়েছে, আবার আমাকে মোষের মতো মোটা বলেছে? আমি এখনই মজা দেখাচ্ছি। তোমাকে আর মজা দেখাতে হবে না, কারণ তুমি যদি মজা দেখাতে চাও তাহলে আমার নাম উঠবে, আর বড় বৌমা আমাকে খারাপ ভাববে, তাই আমি তোমাকে এই কথা বলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে এমন ভাবে জিজ্ঞাসা করলে যে আমি বলতে বাধ্য হলাম। আর আমি চাই না তোমাদের দুজনের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হোক, তাই এসবের মাঝখানে যেন আমার নাম না আসে। শাশুড়ি মায়ের কথা শুনে ছোট বৌমা একেবারে চুপ করে যায়, কিন্তু চুমকি মনে মনে বড় জায়ের বিরুদ্ধে রাগ পুষতে শুরু করে। তাই সে তখনই ফ্রিজ থেকে বেশি বেশি চকলেট বের করে একা একা সব খেয়ে নেয়, কারণ সেই দামি দামি চকলেটগুলো ছিল তার বড় জায়ের। অর্পিতার দাদা যেহেতু বিদেশে চাকরি করে, তাই সে প্রত্যেক মাসে অর্পিতার জন্য দামি দামি কুনাফা চকলেট পাঠায়, আর চুমকি সেই সমস্ত চকলেট একা খেয়ে শেষ করে ফেলে। কিরে চুমকি, আমি কিছুদিন ধরে দেখছি ফ্রিজ থেকে সব আমার দামি দামি চকলেটগুলো উধাও হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে ওগুলো? তুই আমার সব চকলেটগুলো খেয়ে ফেলছিস নাকি? হ্যাঁ, বেশ করেছি, তোমাকে এত বেশি চকলেট খেতে হবে না, কারণ চকলেট খেয়ে তুমি মোষের মতো মোটা হয়ে যাচ্ছ, আর বেশি চকলেট খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। তুই আমাকে মোষের মতো মোটা বললি? তোকে এত বড় সাহস কে দিল যে তুই ফ্রিজ খুলে আমার সব দামি দামি চকলেটগুলো খেয়ে নিচ্ছিস? এরপর থেকে আমার একটাও চকলেটে হাত দিবি না বলে দিলাম। তুমি যেমন আমাকে মোষের মতো মোটা বলেছিলে, তাই আমিও তোমাকে বললাম। আর তুমি সেদিনকে আমার মাটন বিরিয়ানি ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছিলে, সেদিন আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেছিলে। সুতরাং তুমি যখন সেদিন আমার বিরিয়ানি খেয়ে নিতে পারো, তাহলে আমিও তোমার চকলেট খেয়ে নিতে পারি। চুমকির এরকম কথা শুনে অর্পিতা ভীষণ অবাক হয়। বেকার বেকার আমার সঙ্গে ঝগড়া করবি না, ঠিক আছে? আমি সেদিন বিরিয়ানি খেতে চাইনি, বরঞ্চ শাশুড়ি মাই আমাকে বলল যে বিরিয়ানি গরম করে খেয়ে নিতে, আর তুই বিরিয়ানি খাবি না বলে আমি খেয়ে নিয়েছি। এখন মায়ের নামে দোষ দেবে না, মা কখনোই তোমাকে এই কথা বলতে পারে না, কারণ এই বাড়ির সবাই জানি যে আমি মাটন বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। তাই এখন বেকার বেকার মায়ের নামে দোষ দিয়ে মাকে আমার সামনে খারাপ করার চেষ্টা করবে না তুমি। এই বলে চুমকি ঘরে চলে যায়, আর অর্পিতার সঙ্গে সে একটাও কথা বলতে চায় না। এভাবে দুই বৌমার ভালো সম্পর্ক ভাঙতে দেখে শাশুড়ি মায়ের মনে এখন বেজায় আনন্দ। আর এভাবে দিনের পর দিন অর্পিতা এবং চুমকির সম্পর্কে আস্তে আস্তে ভাঙন ধরতে থাকে। আর কিছুদিন পর অর্পিতা এবং চুমকি একে অপরকে মোটেই সহ্য করতে পারে না। একদিন, এই চুমকি শোন, এই ওয়াশিং মেশিনটা আমার বাপের বাড়ির লোকেরা বিয়ের সময় আমাকে দিয়েছিল, তাই তুই কিন্তু এই ওয়াশিং মেশিন ব্যবহার করবি না। আর তোর যদি এতই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার শখ হয়, তাহলে তোর বরকে বলবি তোকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবে। আমি একটু ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কার করছি বলে তুমি আমাকে এই কথা বলবে? ঠিক আছে, আমার কথাটা সারা জীবন মনে রাখবে। আর হ্যাঁ, রান্নাঘরে যাবতীয় যা জিনিসপত্র আছে সবকিছু কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছে, তাই তুমি তোমার জন্য আলাদা রান্নাঘরের ব্যবস্থা করো, কারণ রান্নাঘরের জিনিসপত্র আমি তোমাকে আর ব্যবহার করতে দেব না। এভাবেই দুই বৌমা নিজেদের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে। আর তাদের ঝগড়ার শব্দ যখন শাশুড়ি মায়ের কানে যায়, তখন মালিনী দেবীর কান যেন শান্তি পায়। আমি তো এটাই চেয়েছিলাম, এমন দুজনের সম্পর্কের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি যে দুই বৌমা এখন একে অপরকে সহ্য করতেই পারছে না। এটাই তো হওয়া উচিত। দুই বৌমার মধ্যে বন্ধুত্ব আমার মোটেই পছন্দ না। ওদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকলে আমার অসুবিধা হয়ে যায়, কারণ আমি ওদেরকে যখন কোনো কাজ করতে বলতাম কিংবা বকাবকি করতাম, তখন দুই বৌমা জোট বেঁধে আমার মুখে মুখে তর্ক করত। আর দুজনের মধ্যে এতই বোঝাপড়া ছিল যে আমি ওদেরকে ভালো করে খাটাতেও পারতাম না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এমনই একদিন দুই বৌমার মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়ার সৃষ্টি হয়।
মা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের সঙ্গে মোটেই সংসার করতে পারছি না, তাই আমি আপনার ছেলেকে বলে দিয়েছি যে আমাদের জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনতে। আমরা সেখানেই চলে যাব। হ্যাঁ মা, আমিও আপনার বড় বৌমাকে সহ্য করতে পারছি না, তাই আমি আমার বাপের বাড়ির পাশে একটা ফ্ল্যাট দেখেছি, সেখানে আমার বরকে নিয়ে চলে যাব। তাহলে আমাদেরকে আর একসঙ্গে সংসার করতে হবে না। আর আপনি তো আমাদেরকে বলেইছিলেন যে আপনার আমাদের মধ্যে এরকম ঝগড়া পছন্দ নয়, তাই আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি। আর এই পুরানো বাড়ি যেহেতু আপনার ভালো লাগে, তাই আপনি এই বাড়িতেই থাকবেন। আমরা আপনাকে এসে দেখাশোনা করে যাব। দুই বৌমা এভাবে আলাদা আলাদা ফ্ল্যাটে গিয়ে সংসার পাতার কথা বললে শাশুড়ি মা ভীষণই চমকে ওঠে। কারণ মালিনী দেবী দুই বৌমার সম্পর্ক ভাঙতে চাইলেও তাদেরকে বাড়ি থেকে কখনো আলাদা করতে চায়নি। এমন সময় সে কি করে দুই বৌমাকে আটকাবে বুঝে উঠতে পারে না। এই যে তোমরা শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কখনো হতে পারে নাকি? তোমরা দুজনে যদি আমার দুই ছেলেকে নিয়ে ফ্ল্যাটে থাকতে শুরু করো, তাহলে আমি কার সাথে সংসার করব? এরকম করে সংসার ভেঙে দেওয়া কিন্তু উচিত নয়। শাশুড়ি মা এই কথা বলা মাত্রই দুই বৌমা জোরে জোরে হেসে ওঠে। আর শাশুড়ি মা তাদেরকে হাসতে দেখে ভীষণই অবাক হয়। এরকম ভাবে যখন সংসার ভাঙা উচিত নয়, তাহলে আপনি আমাদের দুই বৌমার সম্পর্ক ভাঙতে চাইছেন কেন? আপনি কি ভেবেছেন আমরা কিছু বুঝতে পারি না যে আপনি আমার কাছে ছোট বৌমার নামে নিন্দা করেন, আবার আপনার ছোট বৌমার কাছে গিয়ে আমার নামে নিন্দা করেন? মালিনী দেবী এমন কথা শুনে ভীষণই লজ্জিত বোধ করে। আসলে দুই বৌমার মধ্যে যখন চকলেট এবং বিরিয়ানি নিয়ে ঝগড়া বাঁধে, তখন দুজনেই বুঝতে পারে যে কোথাও একটা সমস্যা হচ্ছে। তাই তারা পরে একবার নিজেদের মধ্যে শান্ত মাথায় আলোচনা করে। আর তখনই সত্যি ঘটনা তাদের সামনে পরিষ্কার হয়ে আসে। আর শাশুড়ি মাকে শায়েস্তা করার জন্য দুই বৌমা মিলে বেশ কিছুদিন ধরে ঝগড়া করার নাটক করে। আর এভাবেই কিছুদিনের মধ্যেই শাশুড়ি মায়ের আসল মুখোশ একেবারে খুলে যায়। আপনি চিন্তা করবেন না মা, আমরা দুই বৌমা সংসার আলাদা করব না। কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাদের সম্পর্কের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করবেন না। কারণ আমরা দুই যা নই, আমরা দুই বোন। আর আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি। তাই আপনি চাইলেও আমাদের ভালো সম্পর্ক কখনো ভাঙতে পারবেন না। শুনেছি শাশুড়ি মায়েরা নাকি মায়ের মতো হয়। তাহলে আপনি মা হয়ে আপনার দুই মেয়ের সম্পর্ক কিভাবে ভাঙতে পারেন? দুই বৌমার মুখে এরকম ধরনের কথা শুনে মালিনী দেবী নিজের ভুল বুঝতে পারে। তাই সে তখনই তার দুই বৌমার কাছে নিজের কীর্তিকলাপের জন্য ক্ষমা চেয়ে নেয়। আর সে কখনো তার দুই বৌমার সম্পর্কের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে না, যার ফলে দুই বৌমা সুখে শান্তিতে সংসার করতে থাকে। পারুল তার কাকা কাকিমা এবং কাকার একমাত্র মেয়ে রানীর সঙ্গে একটি শহরে থাকে। পারুলের বাবা মা মারা যাওয়ার পর থেকে তার কাকা কাকিমাই তাকে মানুষ করেছে। পারুল খুব ভালো করেই জানি সে তার বোনের মতো বেশি বেশি জিনিসপত্রের চাহিদা করলে হয়তো তার কাকু কাকিমার অসুবিধা হবে। তাই ছোট থেকেই পারুলের কোনো কিছুর উপরেই কোনো লোভ নেই বললেই চলে। তার এই সাদামাটা ব্যবহারের জন্য তার কাকিমা এবং বোন দুজনেই তাকে খুব অপমান করে। কিন্তু কাকু কাকিমার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখিয়ে পারুল কখনোই তাদের কোনো ব্যবহারে রাগ করে না। এমনই একদিন, আমি তোমাকে আগেও বলেছিলাম শিলা, আগে যদি পারুলের বিয়েটা দিয়ে দিই তাহলে ভালোই হতো। যতই হোক তো বাড়ির বড় মেয়ে, দাদা মৃত্যুশয্যায় থেকে আমার হাতে পারুলের দায়িত্ব দিয়ে গিয়েছিল। দাদা দায়িত্ব দিয়ে গিয়েছিল, আর তুমি তো সেই দায়িত্ব পালনও করেছো। আমরা যে ওর দেখভাল করিনি তা তো নয়, এমনও তো নয় যে ওকে কাজের লোকের মতো রেখে সারাদিন শুধু কাজ করিয়ে গেছি। রান্না করা, ঘর মোছা, বাসন মাজার পরে আর কোনো কাজ থাকতে পারে শিলা? মেয়েটা আমাদের জন্য এত খাটে, তাও তুমি রানীর বিয়ে তোকে একটা জামা কিনে দিলে না? আমাদের মেয়ের বিয়েতে কি খরচা কম নাকি যে ওকে জামা কিনে দিয়ে আমরা আবার একটা খরচা বাড়াবো? ওকে যে টাকা জামা কিনে দেব সেই টাকা দিয়ে ছোটখাটো একটা তত্ত্ব আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠালে আমার মেয়ের দর বাড়বে, আর ও সাজলেই বা কে ওর দিকে তাকাবে? আস্তে কথা বলো শিলা, ওরা এখন যথেষ্ট বড় হয়েছে। এসব কথা শুনলে পারুল কষ্ট পাবে। আমি কাল নিজের জন্য আর গায়ে হলুদের তত্ত্বের জন্য জামা কিনতে যাব। ভাবছি পারুলের জন্য একটা সুন্দর হলুদ রঙের জামা কিনে দেবো। এই পারুলের মা ওকে যে কি খেয়ে জন্ম দিয়েছিল কে জানি, এত অবহেলায় রাখি, এত কাজ করাই, এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে, তাও ওর রূপ যেন এক অংশ কমে না। এরপরেও আবার বিয়ে বাড়িতে পরার জন্য নতুন জামা কিনে দিলে সবাই আমার মেয়েকে ছেড়ে ওর দিকেই তাকিয়ে থাকবে। কেনাচ্ছি আমি জামা। মনে মনে এই ভেবে শিলা দেবী সেখান থেকে চলে যায়।
পরের দিন সকাল হতেই মোহনবাবু গায়ে হলুদ সেরিমনির জন্য জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র কিনতে বেরিয়ে যায়। মোহনবাবু বেরিয়ে গেলেই যথারীতি শিলাদেবী এবং রানী পারুলকে একের পর এক কাজ দিয়ে ব্যতিব্যস্ত করে তোলে। কাজ করে করে পারুলের গা হাত পা ব্যথা হয়ে যায়, কিন্তু তবুও সে কাজ করতেই থাকে। এমন দেখে শিলাদেবী এবং রানী দুজনেই বেশ অবাক হয়। আমরা তোকে দিয়ে এত কাজ করেছি, তোর রাগ হচ্ছে না? মনে হচ্ছে না সব ছেড়ে ছুড়ে চলে যায়? ইমা, এমন কেন মনে হবে? বাড়িতে বিয়ে হলে তো সবাইকে কাজ করতেই হয়। আর দুদিন পরেই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান। এই দুদিনের মধ্যে সব গোছগাছ না করে রাখলে হয়? সেদিন তো আমিও ব্যস্ত থাকবো, সেদিন তো আর কেউ কাজ করতে পারবো না আমরা। তুই ব্যস্ত থাকবি কেন? তুই কি করবি? কি বলছিস এসব? আমার গায়ে হলুদ সেরিমনিতে তোর কি কাজ? হ্যাঁ ওমা, আমার একমাত্র বোনের বিয়ে, তার গায়ে হলুদ সেরিমনি, আর সেখানে আমি উপস্থিত থাকবো না? কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু সবার সাথে উপস্থিত তো আমাকে থাকতেই হবে। পারুলের এই কথা শুনে রানী এবং তার মা দুজনেই খুবই হাসতে থাকে। তোর কেন মনে হলো শুনি আমার মেয়ের জীবনের এত বড় একটা দিনে আমি ওর সামনে তোকে যেতে দেব? তুই যে ওর উপর নজর দিবি না তার কি গ্যারান্টি আছে? তোর মতো মেয়ের নজর লাগলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে যে। আমি নিজের বোনকে কেন নজর দিতে যাব কাকিমা? তুমি সবসময় আমাকে এত ভুলভাল কথা বলো কেন? আমার বোনের গায়ে হলুদ সেরিমনিতে আমি সবার সাথে থেকে একটু আনন্দ করতেও পারবো না? না পারবি না। তুই আমার গায়ে হলুদ সেরিমনিতে থাকলে কেউ আর আমার দিকে তাকাবেই না, তাই তুই আমার সামনে আসবি না একদম। রানীর কথায় কষ্ট পেয়ে পারুল সেখান থেকে চলে যায়। সে সবাইকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসলেও কেউ যেন তাকে তার মতো করে ভালোবাসতেই পারে না, বা ভালোবাসতে চায় না হয়তো, একমাত্র তার কাকা মোহনবাবু ছাড়া। সে পারুলকে নিজের বড় মেয়ের মতোই আগলে আগলে রাখে। লুকিয়ে লুকিয়ে নানান রকমের খাবার, সাজগোজের জিনিস, বই খাতা এসব কিনে এনে দেওয়া থেকে শুরু করে পারুলের হয়ে বাড়ির সবার সঙ্গে ঝগড়া করা পর্যন্ত সবকিছুতেই তার কাকা নির্দ্বিধায় তাকে সাপোর্ট করে। আর সেই কারণেই শিলাদেবী বারণ করা সত্ত্বেও মোহনবাবু পারুলের জন্য গায়ে হলুদ সেরিমনিতে পরার একটি নতুন জামা কিনে নিয়ে আসে। এই এত সুন্দর জামাটা আমার, কি সুন্দর দেখতে! আমার এটা খুব পছন্দ হয়েছে কাকু। আমি এটা পরে খুব সুন্দর করে সাজবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভালো করেই জানি যে আমি তোকে যেটাই এনে দেবো তুই সেটাতেই খুশি হয়ে যাবি। সেই কারণেই তোর জন্য কেনাকাটা করতে আমার খুব আনন্দ হয়। এবার যা তো, আমার জন্য 1 কাপ গরম চা বানিয়ে নিয়ে আয়, মাথাটা বড্ড ধরেছে। যাওয়ার আগে জামাটা আমার কাছে দিয়ে যা। এই বিয়ে বাড়ির মধ্যে তুই জামাটা কোথায় রাখবি কে জানে, তারপর হারিয়ে টারিয়ে গেলে দিনের দিন পড়তেই পারবি না। দে, আমাকে দে। ওর জামা ওর ঘরে রাখবে, এতে হারিয়ে যাওয়ার কি আছে? আর এই বিয়ে বাড়ির জিনিসের সঙ্গে তুমি ওর জামাটা রাখলে তুমিও তো হারিয়ে ফেলতে পারো। তার চেয়ে বরং ওর কাছেই দিয়ে দাও। থাক না কাকু, কাকিমার কাছেই থাক। গায়ে হলুদ সেরিমনির দিন আমি এটা কাকিমার কাছ থেকে চেয়ে নেব। এই বলে জামাটা দিয়ে পারুল চা বানাতে চলে যায়। ঘর ফাঁকা হলে সময় এবং সুযোগ বুঝে শিলাদেবী পারুলের জামাটা চারিদিক থেকে কেটে কুটে রেখে দেয়। জামাটার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোনোভাবে সেলাই করে সেটাকে পরা আর সম্ভব নয়। তার নিজের করা এমন একটা ঘৃণ্য কাজের জন্য শিলাদেবী নিজেকে বাহবা দিতে থাকে। দেখতে দেখতে রানীর গায়ে হলুদ সেরিমনির দিন চলে আসে। সবাই তৈরি হয়ে গেলেও শিলাদেবী পারুলকে একটার পর একটা কাজ করিয়ে ব্যস্ত রাখতেই থাকে। শেষে মোহনবাবুর কথা শুনে শিলাদেবী পারুলকে কাজ করানো বন্ধ করায়। এবার আমার জামাটা দাও কাকিমা, আর যখন কোনো কাজ করব না তখন তাড়াতাড়ি তৈরি হয়ে নি। বোনের শ্বশুর বাড়ির লোকজন চলে আসার আগে আমাকে তৈরি হতে হবে। তুই তৈরি হয়ে বসে থাকলে ওর শ্বশুর বাড়ির লোকেদেরকে আপ্যায়ন কে করবে? সবাইকে চা জল খাবার দেওয়া, বরযাত্রীদের খেয়াল রাখা কে করবে এসব? আজ কেন ওইসব করবে? আজ তোর বোনের হলদি সেরেমনি। আজও বাকিদের সাথে মজা করবে, নতুন জামা পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবে। তারপর সেই ছবিগুলো দেখিয়ে আমি ওর জন্য ভালো সম্বন্ধ খুঁজবো। এই কথা শুনে পারুল খুবই লজ্জা পেয়ে যায়। এসব কথা এখন বাদ দাও, তুমি আমার জামাটা বের করে দাও তো কাকিমা। তুমি যে কাজগুলো বললে সেগুলো আমি করেই তৈরি হয়ে যাব। পারুলের কথা শুনে শিলাদেবী তাকে তার জামাটা বের করে দিয়ে দেয়। জামার প্যাকেটটা দেখে মোহনবাবুর কেমন যেন সন্দেহ হয়। 1 মিনিট দাঁড়া তো পারুল, প্যাকেট থেকে জামাটা বের করে একবার দেখ তো সব ঠিক আছে কিনা। জামার ভাঁজটা বড্ড অদ্ভুত লাগছে, তাই বললাম। মোহনবাবুর কথা শুনে শিলাদেবী একটু ঘাবড়ে যায়। পারুল প্যাকেট থেকে জামাটা বের করতেই একেবারে অবাক হয়ে যায়। তার অত সুন্দর জামাটা নানান খণ্ডে ভাগ করা অবস্থাতে দেখে পারুলের চোখ থেকে জল বেরিয়ে যায়। মোহনবাবুর আর বুঝতে বাকি থাকে না এই কাজ কে এবং কেন করেছে। পারুল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পরে গায়ে হলুদ সেরিমনিতে সবাই এসে উপস্থিত হলে সবাইকে নতুন ঝাঁ ঝকঝকে জামা কাপড় পরে এবং সুন্দরভাবে সেজে থাকতে দেখে পারুলের খুবই কষ্ট হয়। সে নিজের পুরানো ছেঁড়া ফাটা জামা পরেই বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর লুকিয়ে লুকিয়ে তার বোনের গায়ে হলুদ সেরিমনির অনুষ্ঠান দেখতে থাকে। আমার বাবা মাও যদি বেঁচে থাকতো তাহলে আমারও এমন সুন্দর করে ধুমধাম করে গায়ে হলুদ সেরিমনি হতো। আমি দুহাত ভরে মেহেন্দি পরতাম, সবাই আমার গায়ে হলুদ মাখিয়ে দিত, আমার বিয়ের অনুষ্ঠানে এসে সবাই কত মজা করত। কিন্তু আমার তো এসব ভেবে কোনো লাভ নেই, আমার কপালটাই খারাপ। যাই সবাইকে চা দিয়ে আসি। কেন এসব ভেবে লাভ নেই কেন? আপনি কি বিয়ে করতে চান না? কে আপনি? হঠাৎ করে রান্নাঘরে ঢুকে এসেছেন কেন? কি চাই আপনার বলুন। আপনি বাইরে গিয়ে বসুন, আমি নিয়ে যাচ্ছি। আমি তো এখানে সামান্য জল খেতে এসেছিলাম, কিন্তু এখানে আসার সাথে সাথেই আমার জীবনের সমস্ত চাহিদাটাই মিটে গেল। আপনার বিয়ে হয়নি তো? জল খেতে এসেছেন, খেয়ে চলে যান, এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন? আর না, আমার বিয়ে হয়নি, আজ আমার বোনের বিয়ে। আপনি নিশ্চয়ই বরপক্ষ থেকে এসেছেন, তাই না? হ্যাঁ, আমি রাজীবের ছোটবেলার বন্ধু। রাজীব মানে তোমার বোনের স্বামী। আমি যদি জানতাম রাজীবের স্ত্রীর বাড়িতে এরকম একটা সুন্দরী পরী থাকে, তাহলে আরো আগে এখানে আমার মা আর বাবাকে নিয়ে চলে আসতাম। এই কথা বলেই অঙ্কুশ সেখান থেকে চলে যায়। অঙ্কুশ ছেলে মানুষই করছে ভেবে পারুল তার কথার আর কোনো পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। সে ঘরের এক কোণায় দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠান রীতিনীতি চুপচাপ দেখতে থাকে। তার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও ওই ছেঁড়া পুরানো জামা পরে সে বাইরে যেতে পারে না। সে আবার নিজের ভাবনার জগতে হারিয়ে যায় এবং ভাবতে থাকে তার সাথেও যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো। তারা দুই বোন একই বাড়ির মেয়ে হলেও দুজনের জীবন একেবারে দুরকম। একজন তার নামের মতো সত্যি সত্যি এই বাড়ির রানী, আর আরেকজন সামান্য চাকরানী মাত্র। আমি কি আপনার গালে একটু হলুদ দিতে পারি? না মানে যদি আপনি অনুমতি দেন তবেই। আমি সবাইকে হলুদ লাগাচ্ছিলাম, তাই আর কি। যতই হোক, আজ আমার প্রিয় বন্ধুর গায়ে হলুদ সেরেমনি বলে কথা। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি কেন আমার গালে হলুদ লাগাবেন? এসব ভুলভাল কাজ করার কথা মাথায় এলো কিভাবে আপনার? জানতো এখান থেকে, মাঝে মাঝে এসে বিরক্ত করছেন কেন? বরের বন্ধুরা মেয়ের দিদি বোন বান্ধবীদের সাথে একটু হাসি ঠাট্টা মজা করেই থাকে। বিয়ে বাড়িতে তো এগুলো চলেই, আপনি জানেন না বুঝি? আমার এখন অনেক কাজ। গায়ে হলুদ হয়ে গেলে সমস্ত জায়গাটা ভালো করে মুছে গুছিয়ে দিতে হবে, সবার জন্য চা বানাতে হবে, সবাইকে খাবার পরিবেশন করতে হবে। এসবের মধ্যে আমার হাসি ঠাট্টা তামাশা করার মতো সময় নেই। এই বলে পারুল নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অঙ্কুশ আবার মনমরা হয়ে সেখান থেকে চলে যায়। সমস্ত কাজ মিটে গেলে কয়েক ঘন্টার মধ্যে রানী এবং রাজীবের বিয়েও হয়ে যায়। সেই বিয়েতে সবাই প্রাণ খুলে আনন্দ করলেও পারুল নিজের পুরানো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে নিজের ঘরে চুপচাপ বসে থাকে। তার কাকা মোহন বাবু তার জন্য ঘরে খাবার এনে দিয়ে যায়। পারুল চোখের জল ফেলতে থাকে আর কাঁদতে কাঁদতেই খেতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। হঠাৎই একদিন তাদের বাড়িতে অঙ্কুশ তার গোটা পরিবারকে নিয়ে চলে আসে। এই দেখে পারুল এবং তার কাকু কাকিমা খুবই অবাক হয়। কারা আপনারা? কি চাই আপনাদের? আমি সত্যি আপনাদের কাউকে চিনতে পারছি না। আপনারা আমাদের চিনতে পারবেন না, এটাই স্বাভাবিক। তবে আমরা সবকিছু চিনে সবকিছু জেনে তবে এখানে এসেছি। আমি অঙ্কুশ, রাজীবের ছোটবেলার বন্ধু, আর এরা সবাই আমার বাড়ির লোক। কিন্তু তোমরা এখানে কেন এসেছো? আমি পারুলকে বিয়ে করতে চাই। আপনাদের বাড়িতে হলদি সেরেমনিতে এসেই আমার ওকে পছন্দ হয়ে গিয়েছিল। রাজীবের বিয়ে শেষ হয়ে গেলে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। অঙ্কুশকে খুব সুন্দর দেখতে ছিল, পারুলের সঙ্গে তাকে বেশ ভালোই মানাবে। আর রাজীবের বন্ধু যখন, তখন সে বিশ্বস্ত হবেই। প্রথমে এই কথা ভেবেই মোহন বাবু অঙ্কুশের সঙ্গে পারুলের বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু পরে যখন তারা জানতে পারে অঙ্কুশ রাজীবের থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করে, তখন মোহন বাবু যতটা খুশি হয় শিলা দেবী ততটা খুশি হতে পারে না। হিংসায় তার গা একেবারে রি রি করতে থাকে। কয়েকদিন আগে আমার মেয়ের বিয়েতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখনই পারুলের বিয়েতে আমরা আর টাকা খরচ করতে পারবো না। সে বিষয়ে আপনাদের কাউকে কিছু ভাবতে হবে না, কারণ এই বিয়েতে সমস্ত খরচা আমিই করব। জামা কাপড় থেকে শুরু করে সমস্ত সরঞ্জামের খরচা, এই বিয়েতে যা যা খরচা হয় সবই আমার তরফ থেকেই হবে। সমস্ত খরচাটা আমিই করব, তাতে কোনো অসুবিধা নেই। অঙ্কুশের এই কথা শুনে শিলা দেবী প্রচন্ড চমকে যায়। মোহন বাবু, পারুল এবং অঙ্কুশের বাড়ির বাকি সকলে রাজি হয়ে গেলে শিলা দেবীর আর কিছু করারও থাকে না। গায়ে হলুদ সেরিমনির দিন চলে আসে। হলদি সেরিমনি ঠিকভাবে মিটে গেলেও অঙ্কুশের কয়েকজন বন্ধু বান্ধব এবং বৌদিরা পারুলদের বাড়ি থেকে যেতে চায় না। সন্ধ্যাবেলা তো বিয়ে, তোমরা কি বাড়িতে গিয়ে তৈরি হবে না? এখানকার কাজ তো সব মিটে গেছে, এবার তো তোমরা চলে যেতেই পারো। একদমই না, বিয়ের
সমস্ত অনুষ্ঠান না মিটে যাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ভাই বলেছে কিভাবে পারুলকে তার নিজের বোনের বিয়েতে ছেঁড়া জামা কাপড় পরে রান্নাঘরে সময় কাটাতে হয়েছে। ওর নিজের বিয়েতে ওর সাথে এমন কিছু হোক সেটা আমি চাই না। এই কথা শোনার পর শিলা দেবী আর রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। তারা চেয়েও কিছু করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে অঙ্কুশের সঙ্গে পারুলের শুভ বিবাহ সম্পন্ন হয়। তারপর থেকে পারুলের জীবন এতই খুশিতে ভরে ওঠে যে তার অতীত জীবনের সমস্ত কষ্ট কয়েক নিমেষেই যেন হাওয়াতে উড়ে যায়।